আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হিস্টোরি অফ ইরান। আমরা ইরান নিয়ে অলরেডি অনেক কিছু পড়ছি, আমরা অনেক কিছু পড়তেছি। আমাদের হচ্ছে হিস্টোরি অফ ইরান। প্রথম কথা হইতেছে আপনি প্রথম কথা হচ্ছে এই যে বর্তমানে ইরান, আমরা অলরেডি ইরান সম্বন্ধে বর্তমানে নিউজ পেপার খুললেই বা খবর খুললেই দেখবেন যে ইরান ইরান ইউএসের ওপর অ্যাটাক করতেছে, ইউএসএ ইরানের ওপর অ্যাটাক করতেছে, ইরান হরমুজ নিয়ে মারামারি করতেছে। মেইনলি আমরা যখনই ইরান নিয়ে কথা বলি আমাদের কতগুলো জিনিসপত্র একটু বারবার চলে আসে। প্রথম কথা হচ্ছে আমাদের হরমুজ শব্দটার সাথে আমাদের একটা আলোচনা চলে আসে, আমাদের চলে আসে নিউক্লিয়ার। যে ইরান নিয়ে কথা বললে নিউক্লিয়ার শব্দটার সাথে আমাদের পরিচিত হইতে হয়। ইরান নিয়ে কথা বললে আমাদের একটা রিজিম চেঞ্জের একটা অপশন চলে আসে, যে যে ইরান আসবে, যে রিজিম চেঞ্জ হবে, রিজিম চেঞ্জের একটা কথা চলে আসে। যে ইরান ইরানের এখানে হতেছে যে অ্যাটাক হচ্ছে, এই অ্যাটাকের মধ্যে আমাদের ট্রাম্পের মেইন আইডিওলজি হইতেছে সে কী করবে, সে হচ্ছে রিজিম চেঞ্জ করবে। আচ্ছা, রিজিম চেঞ্জের এখানে একটা আছে, সে রিজিম চেঞ্জ করবে। সুতরাং এগুলো নিয়ে কথা চলে আসছে। কিন্তু কথা হচ্ছে আজকের ইরান কিন্তু আজকে ডেভেলপ হয় না, বা ইরানের আজকে যে নিউক্লিয়ার ফেসিলিটিস বলেন, এই যে আপনারা যে খামিনি বলেন, এগুলোর একটা অতীত আছে। আমরা আজকের এই ভিডিওতে খুবই শর্ট করে একটা ইরানকে একটা সাম আপ টেনে আনবো। মেইনলি গল্পটা আপনি অনেক আগ থেকে শুরু করতে পারেন, কিন্তু আজকের আজকের সিরিজের মধ্যে আমরা মেইনলি গল্পটা শুরু করবো হচ্ছে 1950-এ। কেন 1950-এ? মেনলি 1950-এর মধ্যেই, যখন 1950 বা 51 যখন ছিল, তখন কিন্তু এই ইরান এত গরিব ছিল না। ইরান তখন অনেক তেল পুরো সারা ওয়েস্টার্ন কালচারে দিত। তোমার পশ্চিমা বিশ্বে, ইউএসএতে, তারপর হচ্ছে আপনার বড় বড় চায়নাতে, সব জায়গা থেকে ইরান কিন্তু তখন প্রচুর তেল দিত। এবং বলা হয়, কারণ তেলের তো অনেক স্ট্রাকচার আছে, কোনো জায়গায় গ্যাস আছে, কোনো জায়গায় লিকুইড তেল আছে, আপনার হচ্ছে ক্রুড তেল আছে, বিভিন্ন টাইপের তেল আছে। সব মিলে ইরান মোটামুটি 16-30% তেল পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করতো। তার মানে বোঝা যাচ্ছে ইরান কিন্তু তেলের সাম্রাজ্য একদম কি বলে চুনোপুটি না, তেলের সাম্রাজ্য একটা বিশাল একটা তার কিন্তু অবস্থা আছে। এই যে অবস্থা, এইখান থেকে মেনলি আমার এই ইরানের এই তেলের এখান থেকে মেনলি যে মানুষটা সবার আগে ঝামেলাটা সৃষ্টি করছে পশ্চিমা বিশ্বের সাথে, তাকেই বলা হয় হচ্ছে এই যে আমাদের ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেক। আপনি যদি একটু ছবি দেখেন, এই লোকটাকে বলা হয় হচ্ছে মোসাদ্দেক। এ ছিল সেই সময় ইরানের 51-52 সালের দিকে প্রাইম মিনিস্টার। এর হাত ধরে ইরানের মেইন প্রবলেমটা শুরু হয় অন্যান্য পশ্চিমা বিশ্বের সাথে। কি করছে? কিন্তু দিন শেষে খুবই একটা স্বদেশপ্রেমী একজন মানুষ। কারণ সে যখন দেখছে ইরান এত এত টাকা কামায়, ইরান মেনলি তেলের এখান থেকে কিন্তু তেল দিতেছে ঠিকই, কিন্তু তেল থেকে কিন্তু এনাফ পরিমাণ ডলার কামাইতে পারতেছে না। কারণ এই তেলগুলো মেনলি ইউকে রাইসা এই ইরানের বিভিন্ন জায়গা থেকে তেল উত্তোলন করে ইউকে তার নিজের দেশের জন্য নিয়ে যায় তেল, যার ফলে ইরান কিন্তু আহামরি প্রফিট করতে পারতেছে না। ইরানের মাটির নিচের তেল ইউকে উত্তোলন করে নিয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা দেখে আমাদের সেই আমলের পিএম মোসাদ্দেক, এই নামটা আমরা একটু মনে রাখবো, যে এটা আমাদের বারবার চলে আসবে, যে সে আমলের পিএম মোসাদ্দেক কিন্তু তার কিন্তু এই জিনিসটা ভালো লাগে না। সে বলতেছে যে না, আমার মাটির নিচের তেল আমি ব্যবহার করব, ইরানিদের জন্য এটা হবে, ইরানিদের ফিউচার চেঞ্জ হবে। ইউকেরা কেন তেল নিয়ে যাবে? আর নিলেও আমার ভাগেরটা তো দিতে হবে, আমার অধিকারটা তো আদায় করতে হবে। যার ফলাফল সে তখন বলল যে না, আমরা এই তেলকে ন্যাশনালাইজ করে ফেলবো। এই প্রথম সে ইরানের তেলকে কি করে ফেললো? ন্যাশনালাইজ করে ফেললো। যার ফলে এখন ইউকে মতো পশ্চিমা বিশ্বরা ইরান থেকে তেল উত্তোলন করতে পারবে না। ইরানের তেল ইরানের নিজস্ব সম্পত্তি। গল্প কিন্তু শুরু হয়ে গেল। ফলে কার হইলো? ইউকের মাথায় হাত পড়ে গেল, ইউএসের মাথায় হাত পড়ে গেল, কারণ এখানে বিলিয়ন বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তাদের কথা হচ্ছে যে এত ইনভেস্টমেন্ট, আমরা তো ইরান চাইলেই ইরানের কথা শোনা যাবে না। ফলে একটা কিন্তু মারামারি লেগে গেছে। কি মারামারি লেগে গেছে? যে মোসাদ্দেকের সাথে ইউকের মানুষের একটা মারামারি লেগে গেছে। এখন যেহেতু মোসাদ্দেক আর ইউকের কথা শুনবে না, মোসাদ্দেক আর ইউএসের কথা শুনবে না, তো সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে মোসাদ্দেককে যেমনি হোক ইরানের ক্ষমতা থেকে বের করে নিয়ে আসতে হবে। এই ঘটনার মোটামুটি শুরু হওয়ার সাথে সাথে তখন ইউকে বললো ইউএসএকে চলো আমরা কাজ করি। তখন আমাদের ইউএসের সিআইএ, আপনারা জানেন যে সিআইএ হচ্ছে ইউএসের একটা এজেন্সি, আর ইউকের MI6, এরা দুইজন মিলে
কঠিন পরিকল্পনা করলো, এটা 2টা গ্রুপ মিলে পরিকল্পনা করলো যে যেমনিই হোক এই মোসাদ্দেককে আমাদের সরাইতে হবে এবং এমন একজনকে বসাইতে হবে যে আমাদের কথায় উঠবে বসবে বা আমাদের স্বার্থ হাসিল করবে। সুতরাং এরকম একটা লোক আগে খুঁজতে হবে। এরকম লোক তারা কে পাইছে? এরকম একটা লোক তারা পাইছে হচ্ছে ইরানের আপনার যে খোমেনির আগের যে ক্ষমতার লোক, এরকম একটা লোক তারা পাইছে হচ্ছে, এই লোকটার নামকে বলা হয় রাজা পাহলভি। রাজা পাহলভি প্রেক্ষাপট বুঝতে হবে। আমরা এখনও কিন্তু পাহলভি, আমরা এখনই কিন্তু মোটামুটি 1952 সাল 53 সালের দিকে আসি, 51 সালের দিকে আসি। তার মানে 1951 সালে মোসাদ্দেক কী করছে? ইরানের তেলকে ন্যাশনালাইজ করে ফেলছে, যার ফলে সিআইএ আর MI6 একে সরানোর চেষ্টা করছে এবং তারা সাকসেসফুলও হয়েছে। সাকসেসফুল হয়ে তারা কিন্তু 1953 সালের মধ্যেই তাকে সরায় ফেলে নতুন রাজা বানাইছে। কাকে? রাজা পাহলভিকে। এবং এমন না যে রাজা পাহলভি আসার ইরানের তেমন উপকার হয়নি, টুকিটাকি উপকার হয়েছে। মেইন উপকার কী হয়েছে? মেইন উপকার হচ্ছে রাজা পাহলভি আসার সাথে সাথে আবার আগের মতো তেল UK US এরা উত্তোলন করতে পারতেছে, নিজেদের কাছে নিয়ে যেতে পারতেছে। রাজা পাহলভিকে এক কথায় বলতে পারে যে একটা পাপেট সরকার। পাপেট সরকার কেন? সে কী করছে? সে একদম ইউকের কথায় উঠতো বসতো, US-এর কথায় উঠতো বসতো। এবং বলা যায়, আপনি দেখবেন যে ক্লাসিক্যাল ইরানি সিনেমাতে বা আপনারা যখন ইরানির বিভিন্ন অনেক পুরনো ছবি দেখবেন, সেখানে একটা ওয়েস্টার্ন একটা ধাঁচ পাওয়া যায়। ওয়েস্টার্ন ধাঁচ বলতে কী বোঝাচ্ছি? লাইক সে সময় যেমন ইরানের 2টা ফেস আছে। একটা ফেস হচ্ছে আপনি দেখবেন যে প্রচুর নিকাব পরা এক টাইপের মানুষ আছে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক টাইপের মানুষ আছে যারা হচ্ছে ধর্ম চর্চা করে বেশি, এই টাইপের একটা মানুষ আছে। আরেকটা খুবই ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমা সংস্কৃতি নিয়ে পশ্চিমা সংস্কৃতিকে লালন পালন করে এমন এক টাইপের কালচার। এই পশ্চিমা সংস্কৃতিকে লালন পালন করে এই কালচারটা মোটামুটি রাজা পাহলভিতে অনেক ডেভেলপমেন্ট আসছে এবং সেইখানে তখন দেখা গেছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, ওমেন ইন্ডিপেন্ডেন্ট নিয়ে, তারপর হচ্ছে তখন তারা মনে করতো যে ফ্রিডম নিয়ে সামনে তারা অনেক কথা বলতো, যদিও ফ্রিডমের পার্সপেক্টিভ ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু সেই সময় দেখা গেছে এই পশ্চিমের একটা কালচার ইরানের ওপর পাওয়া গেছে। খুবই ভালো চলতেছিল রাজা পাহলভির সময়। একটা কথা একটু মনে রাখা ভালো, আজকের যে এই যে নিউক্লিয়ার খেলা, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা খেলা। যে আমরা যে কথায় কথায় নিউক্লিয়ার খেলি, ইরানের কাছে যে নিউক্লিয়ার বোমা আছে, ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, এই যে ইরানকে প্রথম নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস, এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইরানকে প্রথম নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কিন্তু আমার USA দিছে। ইরানকে প্রথম নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কিন্তু তার আর কোথাও না, US-এর কাছ থেকে পাইছে। এটা কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে ইরানের থেকে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আমার কে পাইছে? USA পাইছে। তাহলে কবে পাইছে? 1953 সালে। কীভাবে পাইছে? নিউক্লিয়ার বোমা বানানোর জন্য না, একটা নিউক্লিয়ার কাজ শুধু বোমা বানানো না, ইলেকট্রিসিটি প্রডিউস এবং বিভিন্ন আপনার হচ্ছে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিস থেকে বিভিন্ন আপনার মেডিসিনেরও একটা হিউজ কাজ হয় যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস থেকে। সুতরাং এগুলো দিয়ে তারা নিউক্লিয়ার গবেষণার কাজে তাদেরকে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে 90% ইনরিচমেন্টের উপরে হলে আপনাদের নিউক্লিয়ারের জন্য মেনলি 235 ইউরেনিয়াম আর মেনলি ইউজ করা হয় নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের জন্য, কিন্তু ইরানের বেশিরভাগই ইউরেনিয়াম হচ্ছে 238। সুতরাং এটাকে ইনরিচমেন্ট করা হয়, 90% ইনরিচমেন্ট যদি করা হয় তাইলেই তোমার নিউক্লিয়ার বোমের জন্য ব্যবহার করা হবে। সুতরাং নিউক্লিয়ার দিলেই যে একদম নিউক্লিয়ার বোমা হয়ে যায় ব্যাপারটা এরকম না, এটা USA জানতো। USA নিউক্লিয়ারকে দিচ্ছে, দেখেন ভাই এটা নিয়ে গবেষণা করো, এটা নিয়ে তোমরা কাজ করো, এটা তোমরা যেহেতু চাইছো, রাজা পাহলভি যেহেতু আমারই দলের লোক, দিলাম। এবং এই যে দিচ্ছেন, এই যে দেওয়ার পর মোটামুটি রাজা পাহলভির আমলে ভালোই চলতেছিল। 1971 সালে আমরা চলে গেলাম, আমরা 53 থেকে 71, রাজা পাহলভি কিন্তু পুরা একদম 53, 54, 55, 60, 65, 70, 71 পর্যন্ত। 71 আমরা চলে আসলাম। 71 একটা ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে? এটাকে বলা হয় হচ্ছে নিক্সন শক। এই শব্দটার সাথে একটু পরিচিত হতে হবে। নিক্সন শক বলতে ভাই কী বুঝছেন? নিক্সন শক হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যেখানে প্রথম একটা চলে আসছে যে নিক্সন শকের আগে মোটামুটি US-এর গোল্ডের সাথে সমতুল্য করে ডলার ছাপা হতো। যে যার কাছে যত বেশি গোল্ড, সে US-এর কাছে যতটুকু গোল্ড থাকবে ততটুকু ডলার তারা ছাপাবে। যে আমার গোল্ডের পরিমাণ যদি আমার কমে যায় তাহলে আমার ডলারও ছাপানোর পরিমাণ কিন্তু আমার কমে যাবে। সুতরাং যতটুকু গোল্ড ততটুকু আমার ডলার ছাপাইতে হবে, এই লজিকে USA চলতো। কিন্তু নিক্সন এসে বললো না রে ভাই, এটা তো হইতেছে না, এভাবে চলতে থাকলে তো আমার প্রচুর ডলার লাগতেছে, কিন্তু এত পরিমাণ গোল্ড তো আমার নাই। তাহলে এত পরিমাণ গোল্ড যদি আমার না থাকে তাহলে তো আমার প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা মোটামুটি
যে ডলার থেকে ডলার আর গোল্ডের যে সম্পর্কটা, এই সম্পর্ক থেকে নিক্সন কী হয়ে গেছে, বের হয়ে গেছে। এবং বের হয়ে যেয়ে বলছে, দেখেন ভাই, যতটুকু গোল্ড আছে ততটুকু ডলার প্রডিউস আমি আর করবো না। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে নিক্সন শক। কারণ নিক্সনের হাত ধরেই চলে আসে, এবং ঘটনাটা ঘটছে কবে, 71। খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্মোলজি। ওকে, এরপরে হচ্ছে অনেক কাহিনী হয়েছি। এরপরে হচ্ছে আমরা আরেকটা সালের দিকে চলে যাব। মেইনলি ঘটনা তো অনেক, প্রত্যেকটা সালের অনেক ঘটনা করছে, আমরা তো পিক অ্যান্ড চুজ করে মেইন ঘটনাগুলো আমরা বলতে ইন্টারেস্টেড। এরপরে চলে আসলো 1974 সালের ঘটনা। কেন 1974 সালে এমন কি হয়েছে? 1974 সালে সৌদির সাথে 1974 সালে সৌদির সাথে ইউএসএর একটা সম্পর্ক হয়েছে, একটা আলোচনা হয়েছে, যেখানে ইউএসএ বলছে, দেখেন আমরা আপনাকে কি দিব। ইউএসএ বলতেছে, আমরা আপনাকে দিব হচ্ছে সিকিউরিটি। কিসের সিকিউরিটি? আপনার সৌদিতে প্রচুর তেল আছে, এই তেল যেখানে আছে তেলের দিকে অনেক শকুনেরা তাকায় থাকবে। সুতরাং আমরা আপনাকে কি করবো, এই তেল যেন আপনারা সুন্দর করে উত্তোলন করতে পারেন, উত্তোলন করে যেন সারা বিশ্বে আপনারা তেল সাপ্লাই করতে পারেন, এই জন্য ইউএসএ আমরা হেল্প করবো আপনাকে। সৌদি বললো যে ঠিক আছে, তেল যেহেতু আছে, দামি জিনিসের অবশ্যই তদারকি দরকার আছে। সৌদিও বললো ঠিক আছে, ডান। তাহলে বিনিময়ে কি? বিনিময়ে ইউএসএ বললো, আপনারা জাস্ট একটা জিনিস একটু আমাদের দরকার, সেটা হচ্ছে কি, আপনারা তেল লেনদেন করবেন সব কিছুই, কিন্তু এই তেলটা লেনদেন করবে কিসে? ডলারে। এই যে তেল ডলারে লেনদেন হবে, এইখান থেকেই গল্প শুরু হয়ে গেল কি, পেট্রো ডলার কনসেপ্ট। এইখান থেকে পেট্রো ডলারের কনসেপ্টটা চলে আসছে, যে এখান থেকে পেট্রো ডলারের কনসেপ্টে চলে আসছে। যে কী পেট্রো ডলারের কনসেপ্ট? পেট্রো ডলারের এখানে আমরা মেইনলি এইখানেই ইউএসএ, আমরা সৌদিকে জানাই, ইউএসএ সৌদিকে বললো যে আপনারা যত খুশি তেল উত্তোলন আমরা আপনাকে করে দেবো, আমরা আপনাকে নিরাপত্তা দিব, কিন্তু আপনাদের খালি একটাই কাজ, আপনারা তেলটা বেচবেন এই বিশ্বের সকলের কাছে কিসে? ডলারে। এই হলো পেট্রো ডলারের মেন কনসেপ্ট শুরু। তারপর এইখান থেকে পেট্রো ডলারের সাথে শুধু সৌদি একা ছিল না, এর সাথে আপনার ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, এগুলো সবাই আস্তে আস্তে কোলাবোরেশন হয়েছে, এবং নতুন একটা অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে, যেটাকে বলা হয় হচ্ছে ওপেক। গেল। এরপর হচ্ছে সৌদি ডলারের মেনলি কাজ শুরু হয়ে গেছে। তাহলে এখানে একটা সুন্দর জিনিস ব্যাপার আছে, এখানে হচ্ছে ডলারের একটা দুষ্টু চক্র বলা যায়। যেমন হচ্ছে এই দুষ্টু চক্রটা কীরকম? সৌদি, ভালো করে বুঝবেন, সৌদি তেল উত্তোলন করে, তেল উত্তোলন মেইনলি তেল উত্তোলন তো আর সৌদি করে না। সৌদির আপনার হচ্ছে তেল উত্তোলন মেইনলি করে হচ্ছে, সৌদিতে তেল উত্তোলন করে দেয় হচ্ছে কে? ইউএসএ। যাক, আমরা তারপরে ধরে নিই সৌদি তেল উত্তোলন হয়, সৌদির এখানে তেল উত্তোলন হয়, তেল উত্তোলন। তা তেল উত্তোলন করলো, এই তেলটা কি করবে? মনে করেন আপনার বহির্বিশ্বে পশ্চিমায় বিক্রি করবে, পশ্চিমাতে বিক্রি। তাহলে বিক্রি কিসে করবে? কারণ ইউএসএ বলেই দিছে ডলারে বিক্রি করবে। গেল, নিল, ডলারে বিক্রি করলো। তো ডলারে বিক্রি করার পর, এই ডলারে বিক্রি করে সৌদি কী করবে? এখান থেকে অনেক ডলার ইনকাম করবে। তো এত ডলার, এখানে তো $1-2 না, হাজার ডলার, এত ডলার দিয়ে সৌদি করবে কি? তারপরে সেই ডলার দিয়ে সৌদি ইউএসএতে, কারণ এই ডলারের সবচেয়ে মেইন লেনদেন হয় কোথায়? ইউএসএতে। পরে এই ডলার ইউএসএ ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবে। ট্রেজারি বন্ড হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে সৌদি যদি মনে করেন $1 ট্রিলিয়ন ইনভেস্ট করে, তাহলে মোটামুটি প্রত্যেক মাসে আমরা যেমন বন্ডে ইনভেস্ট করি না, আমাদের বাংলাদেশে যেমন সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র মানে সরকারের বন্ড। এখানে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, সরকার আমাকে মাসে 8,000 টাকা 10,000 টাকা করে দিচ্ছে। মাসে তো না, বছরে 8,000 টাকা 10,000 টাকা করে দিচ্ছে। এরকম ইউএসএ তো ট্রেজারি বন্ড আছে, ইউএসএ ট্রেজারি বন্ডে দিবে, বিনিময়ে সৌদিকে ইউএসএ গভর্নমেন্ট মাসে একটা টাকা দিয়ে দেবে। সৌদি চিন্তা করছে এত ডলার আমি কী করবো, ইনভেস্ট করে রাখলো, টাকা পেতেছি, আর যখন লাগবে তখন তো আমি নিবই। তার মানে কি বোঝা গেল? ইউএসএর ডলার ঘুরে ফিরে কোথায় চলে গেল? ইউএসএ চলে গেল। প্রথম ইউএসএ সৌদি থেকে তেল কিনলো, প্রথমে ইউএসএ অ্যাকচুয়ালি তেল উত্তোলন করলো, তারপর ওই তেল উত্তোলন করে তেল মনে করেন ইউএসএ কিনলো, ইউএসএ কিনে সৌদিকে টাকা দিল, ইউএসএ কিনে সৌদিকে টাকা দিয়ে ওই টাকা আবার সৌদি ইউএসএতে ইনভেস্ট করলো। তার মানে ডলার কিন্তু দিন শেষে ইউএসএর কাছেই চলে গেল, আর মাঝখান থেকে তেলটা লেনদেন হয়ে গেল। এটাই এইভাবেই চলতেছিল মোটামুটি লম্বা একটা সময়। এরপর আমরা নতুন একটা সাল পিক করবো, আমরা অন্য কালার নেই, এবার আমরা সাল পিক করবো হচ্ছে 1989। যেহেতু
এটা ইরানের জন্য একটা রক্তের সাল, আমরা রক্ত দিই, লাল দিই, যা বরাবর। এটা হচ্ছে 1979। এই 79তে একটা মেইন কাহিনী ঘটছে। 79 হলো ইরানে ইসলামী বিপ্লব হয়। ইসলামী বিপ্লব হয়। ইসলামী বিপ্লব হলে ওই যে রাজা কে ছিল, শাহ পাহলবি ছিল, এতদিন ধরে ক্ষমতায় ছিল আমাদের শাহ পাহলবি। আমরা যদি পাহলবি নেমে গেল আর ক্ষমতায় বসলো খোমেনি। খোমেনিদের বংশধর। এবং এখানে একটা কথা বলি, এই যে পেট্রোডলার আমরা এত কথা বলি, সবাই কি পেট্রোডলারকে সাপোর্ট করছে ওয়ার্ল্ডের? না, অনেক মানুষ পেট্রোডলারকে সাপোর্ট করে না। যেমন আমি যদি গাদ্দাফির কথা বলি, গাদ্দাফি কিন্তু মারা গেছে, কারণ হচ্ছে গাদ্দাফি পেট্রোডলারকে সাপোর্ট করে নাই। আমি যদি সাদ্দামের কথা বলি, সাদ্দাম পেট্রোডলারকে সাপোর্ট করে নাই। আমি যদি এই যে আপনার হচ্ছে রিসেন্টলি ভেনেজুয়েলার মাদুরো পেট্রোডলারকে সাপোর্ট করেন, যেহেতু সাপোর্ট করে নাই, এদের প্রত্যেককে ইউএসএ কি বললো, তুমি যেহেতু পেট্রোডলার সাপোর্ট করো না, তোমাকে আমি অ্যাসাসিনেট করবো বা মেরে ফেলবো। এবং প্রত্যেকের সাথে তাই হয়েছে। সুতরাং যে পেট্রোলকে সাপোর্ট করবে না, আর আইদার ইউএসএ তাকে মেরে ফেলবে, নাহলে তার ওই দেশের উপর স্যাংশন ছাড়বে। ওকে, তাহলে 1979 সালে খোমেনি ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসলে ইরানের মধ্যে একটা ইসলামী বিপ্লব শুরু হয়, যার ফলে হইতেছে ইরানের মধ্যে খোমেনি ক্ষমতায় আইসেই প্রথমে ওই যে ইউএসএ ইরানকে নিউক্লিয়ার প্রযুক্তি দিতেছিল, অল্প প্রযুক্তি দিতেছিল। প্রথমে ইউএসএর সাথে এই নিউক্লিয়ার প্রযুক্তির ওদের যে ওদের সাথে যে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্টটাকে আগেই ভেঙে ফেলতো। মেইনলি কী হয়েছিল, ইরান থেকে অনেক বিজ্ঞানী ইউএসের এমআইটিতে যাইতো, এমআইটিতে যেয়ে তারা গবেষণা করে ওই গবেষণার ফসল ইরানে তারা হালকা পাতলা বিদ্যুতিক উৎপাদনে অন্য জায়গায় ইউজ করতো। ইরান বলছে না, আমরা এটা মানি না। এবং ইরান খেয়াল করছে এই যে আপনার হচ্ছে গাদ্দাফি, সাদ্দাম, এদেরকে যে ইউএসএ মেরে ফেলতেছে, তার মানে এদেরকে যে মেরে ফেলতেছে, তাহলে আমাদের উচিত হবে যে ইউএসএর উপর তাকায় থাকা লাভ নেই। ইরান তখন বুঝছে যে আমাদের নিজেদের জন্য ডেভেলপমেন্ট করতে হবে, কারণ আজ না হোক কাল আমাদের ইউএসএর সাথে যুদ্ধে লিপ্ত হইতেই হবে। এই শুরু হয়েছে ইরানের নিজস্ব একটা ইরান নিজেরা চাইছে এখন আমরা নিজেরা স্বাবলম্বী হব। কোথায় স্বাবলম্বী হব? আমরা নিউক্লিয়ারে স্বাবলম্বী হব, আমরা অস্ত্রে স্বাবলম্বী হব, আমরা টেকে স্বাবলম্বী হব, আমরা হচ্ছে গবেষণায় স্বাবলম্বী হব, আমরা যুদ্ধাস্ত্রে স্বাবলম্বী হব, এবং আমরা বিভিন্ন যুদ্ধের জন্য নিজেকে তৈরি করব। তখন তারা কী স্টেপ নিছে, আমরা যদি এই স্টেপগুলো দেখি, তারা অনেকগুলো ছোটো স্টেপ নিছে। এই যে ক্ষমতায় পাওয়ার সাথে সাথে প্রথম যে প্রবলেমটা হয়েছে, ইরানের সাথে ইরাকের একটা যুদ্ধ হয়। অ্যাকচুয়ালি এই যুদ্ধে মেইনলি ইরাকের সাপোর্টার হিসেবে ছিল, প্রক্সি যুদ্ধ করছিল ইরাক। মেইনলি ইউএসএর একটা প্রক্সি যুদ্ধ করছে। ইউএসএ গোলাবারুদ দিছে, গোলাবারুদ দিয়ে ইরাকরা বলছে তুই আমার হয়ে যুদ্ধ কর। যুদ্ধের এজেন্ডা যেন এটা হয়, ইরানে খোমেনিকে আবার ক্ষমতা থেকে যেন বিচ্যুত করা যায়। এবং আমরা কি চাই, খোমেনির জায়গায় ওই পাহলবিকে চাই, কারণ যতক্ষণ পাহলবি থাকবে ততক্ষণ তেল উত্তোলন হবে, খোমেনি তো তেল উত্তোলন করতে দিবে না। এই ছিল মোটামুটি হিসাব। যুদ্ধ হয়েছে, অনেক লম্বা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের পর দিন শেষে যুদ্ধে কে জিতছে? না ইরাক জিতছে না ইরান জিতছে। যুদ্ধে দুই দলেরই অনেক মানুষ মারা গেছে, অনেক ক্ষতি সাধন হয়েছে, অনেক রক্তারক্তি হয়েছে। কিন্তু ইউএসের মেইন যে এজেন্ডা ছিল যে শাহ পাহলবিকে ক্ষমতায় বসাবে এবং খোমেনিকে ক্ষমতা থেকে সরাবে, এটা কিন্তু আর হইল না। ওকে, তাহলে যদি না হয়, ইরান কিন্তু ইন দ্য মিন টাইম আরও অনেক কাজগুলোর সাথে লিপ্ত হয়। ইরান প্রথমে কী করছে? ইরান প্রথমে একটা ট্রিপল এইচের একটা সংগঠন করে। ট্রিপল এইচ মানে কি? ইরান হামাসকে তার অস্ত্র দিয়ে বড় করে, হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে বড় করে, ইয়েমেনের হুতি এদেরকে অস্ত্র দিয়ে বড় করে। এই ট্রিপল এইচকে একটা নাম বলে, এটাকে বলা হয় এক্সেস অফ রেজিস্ট্যান্স। এই ট্রিপল এইচকে বলা হয় হচ্ছে কি এক্সেস অফ রেজিস্ট্যান্স। এই শব্দটা একটু আপনি মনে রাখতে পারেন, এক্সেস অফ রেজিস্ট্যান্স। কেন এক্সেস অফ রেজিস্ট্যান্স? এই ট্রিপল এইচকে বলা হয়। মেইনলি এরা ইরানের হয়ে প্রক্সি যুদ্ধ করে। ওকে, গেল। এবং এরপরে অনেক কাহিনী ঘটে, মানে আপনার ইরানের সাথে আপনার ইউএসের সাথে ইরানের এদের নিজেদের মধ্যে অনেক কী বলে আলোচনা হয়, সমালোচনা হয়, অনেক কিছু হয়। আচ্ছা, এরপর আমরা একটু পরবর্তী জায়গায় যাই, আমরা একটু এইখানে এটাকে একটু বড় করি। কেন? এরপর হচ্ছে তাহলে আমরা মোটামুটি 1900
ঊনসত্তরে বললাম হতেছে কি, আমরা 1969 আমরা বললাম হচ্ছে ইসলামী বিপ্লব হয়। এই বিপ্লবে অনেক কিছু হয়, ইরান তার এক্সেস অফ রেজিস্ট্যান্স তৈরি করে। আপনি যদি একটু ইরানের ম্যাপের দিকে তাকান তাহলে আপনি একটা জিনিস খুব সুন্দর ভালো করে দেখতে পারবেন। ইরানের ম্যাপের যদি আপনি একটু তাকান তাহলে একটা ভালো একটা আইডিয়া পাওয়া যায়। ম্যাপটা কি, এই যদি হয় ইরান, এই ইরানের এক পাশে হচ্ছে আফগান, আরেক পাশে হচ্ছে ইরাক। তাহলে এই যে আফগান আর ইরাক, আপনি যদি ইতিহাসের দিকে তাকাইলে দেখবেন আফগানও একসময় ইউএসএ পন্থী ছিল, ইরাকও একসময় ইউএসএ পন্থী ছিল। কখন? যখন তারা চাইছিল ইরাকে আমরা কি করব, ইরাকে আমরা রেজিম চেঞ্জ করব। ওকে, গেল। দুই দিক থেকে ইরাকে চাপ দিয়ে ইরানের রেজিম চেঞ্জ করতে চেয়েছে, কিন্তু হয় নাই। ইরানের মতো কাজ করার চেষ্টা করছে, গল্প চলে আসছে। এভাবে চলতে 2009 চলে আসছে। 9 ইউএসএর যে প্রেসিডেন্ট ছিল, ওবামা বলল যে না, এমন তো চলা যায় না। ইরানের উপর আমরা যতই চেষ্টা করতেছি হচ্ছে না। ঠিক আছে, ইরানকে আমরা কি করব, ইরানকে আমরা স্যাংশন দিব মানে হচ্ছে ইরানের সাথে কেউ তেল কিনতে পারবে না। ইরানের সাথে যেই দেশি তেল কিনবে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এইবার চলে গেল ইরানের ইকোনমির ওপর হাত। ইরানের ইকোনমির ওপর একটা কালো অধ্যায় নেমে আসলো। এই কালো অধ্যায়ের কারণে ইরান এখন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। ইরানকে প্রচুর চাপ দিছে এবং এই চাপের একটা ফলাফলও কিন্তু পাইছে। ফলাফল নগদ পায় না, ফলাফল কবে পাইছে? 2015 সালে পাইছে। কি ফলাফলটা পাইছে? ফলাফল পাইছে হচ্ছে ইরানকে নিয়ে একটা চুক্তি করতে পারছে, যে চুক্তিকে বলা হয় JCPOA। এই চুক্তিতে ইরানকে বলছে, দেখেন আমাদের মেইনলি দুইটা ভয়। প্রথম ভয় হইতেছে আপনি নিউক্লিয়ার প্রতিষ্ঠা করে নিউক্লিয়ারের অস্ত্র বানায় ফেলবেন, এর একটা সমাধান লাগবে। আর দ্বিতীয় ভয় হচ্ছে আপনি আমার সাথে ডলারে লেনদেন করবেন, এই পেট্রোডলারটা যেন বন্ধ না হয়। এই দুইটা ঠিক আছে। ইরানও বলছে ঠিক আছে, আমরা দ্বিতীয়টা রাজি। আর প্রথমটাতে কী করতে হবে? ইউএসএ বললো আপনি সর্বোচ্চ 3.67% ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং এই পুরো জিনিসটা ইউএসএ তদারকি করবে। ইউএসএর বিভিন্ন বিজ্ঞানীরা আসবে, বিজ্ঞানীরা এসে দেখবে যে এই তদারকিটা হচ্ছে কিনা। ওকে, গেল। ইরানও রাজি মোটামুটি। 2018 সাল আসলো। 18 সালে এইবার আসছে গল্পের প্রথম নায়ক ট্রাম্প এসেই বলছে না, এসব এগ্রিমেন্ট আমার ভালো লাগতেছে না। ইরানের সাথে এগ্রিমেন্ট করে কী লাভ? ইরান তো লুকায় ঠিকই কি বলে নিউক্লিয়ার এনগেজমেন্ট করতেছে না। আমি এটা মানি না, আমি এখান থেকে বের হয়ে আসতে চাই, আমি এখান থেকে এই এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসবো। ঠিক আছে, ওই এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসার প্রস্তাবনা দেয়, যার ফলে মোটামুটি একদম তখন এই এগ্রিমেন্টটা নিয়ে অত বেশি কাজও হয় না। ইউএসএ যে তদারকি করতেছিল, ওই তদারকি থেকে মোটামুটি বের হয়ে আসে। এই যে বের হয়ে আসে, এবং তারা নিজেরাই বলে যে এই বের হয়ে আসার ফলে, এটা আসলে পশ্চিমা বিশ্বের কথা, এই বের হয়ে আসার ফলে ইরান 3.67 থেকে যখন বের হয়ে আসছে, ইরান তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস 20% ইনভেস্টমেন্ট করে ফেলে। কে বলছে? ইউএসএ, পশ্চিমা বিশ্বের গণমাধ্যম বলছে। সত্য আসলে বলা কঠিন, সত্য আসলে এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম। যাই হোক, মোটামুটি 3.67 থেকে 20% ইনভেস্টমেন্ট করছে। কে করছে? ইরান করছে। কারা বললো? ইউএসএ বললো। কখন করছে? ট্রাম্পের আসার পর বলছে। এরপরে গল্পে আসলো ট্রাম্পের পরকে বাইডেন এসে বলছে না, এমন তো চলা যায় না, আমরা আবার ওদের সাথে সম্পর্ক করব, আমরা আবার হতেছে ওদের এখানে কাজ করব। এবং বাইডেন কিন্তু ঠিকই আবার চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা নতুন যে সালটা পিক করবো সেটা হচ্ছে 2021 সাল। 2021 সালে কী হয়েছে? 21 সালে ইসরায়েল কিন্তু প্রথম ইরানে অ্যাটাক করে। কেন ইরানে অ্যাটাক করে? কারণ হচ্ছে ইরান অ্যাটাক করে বলে যে ইরান আসলে 60% ইনভেস্টমেন্ট করে ফেলছে। বুঝছেন, 18 সাল থেকে 2021 সাল প্রত্যেক বছর ইরান কিন্তু ইনভেস্টমেন্ট করতেছে। কারা বলতেছে? পশ্চিমা বিশ্ব। তারা বলছে যে ইরান অলরেডি 60% ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট করে ফেলছে। তারা নিউক্লিয়ার অস্ত্রের অলমোস্ট কাছাকাছি। 60% যদি হয়ে যায়, একটু ধাক্কা, আর 6 মাসের মধ্যেই কিন্তু 90% হয়ে যেত, নিউক্লিয়ার কাজ হয়ে যেত। যাই হোক, এইভাবে চলতেছে। এই হচ্ছে প্রেক্ষাপট। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে এখন আমাদের মোটামুটি আমরা 2000 কোথায় আছি? 2021 সালে। 2021 সালে আমরা যদি একটু তাকাই, 2021 সালে আমরা বুঝলাম যে ইরান অলমোস্ট 60% ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে 60% ইনভেস্টমেন্ট যদি হয়ে যায়, তাহলে এরপরে যখন চলে আসছে তার আর একটু ধাক্কা দিলেই তোমার 90% বা নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে চলে যাবে।
21 থেকে আমরা চলে যাব পরবর্তীতে 2025, ক্ষমতায় চলে আসছে ট্রাম্প। ট্রাম্প কিন্তু এবার আবার ক্ষমতায় চলে আসে। 2018-তে ছিল, 2025-এ। যে আগেই কোনো চুক্তি মানে নেয়, সে এখন আর কি মানবে? সে তো এখন বলছে আর ভালো লাগতেছে না, এখন যা হবে, এখন হবে যুদ্ধ। এই প্রথম ইরানে 12 দিনের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেটাকে বলা হয় হইতেছে অপারেশন মিড নাইট হ্যামার। এই প্রথম হচ্ছে মিড নাইট হ্যামার অপারেশন হয়, 12 দিনের একটা যুদ্ধ হয়, যেইখানে ট্রাম্প মেইনলি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে অ্যাটাক করে। তারা বলছেন ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি যে 60-70% হয়েছে, এটাকে আমরা আবার 0% এনে ফেলবো। মাঝখানে আরও অনেক কথা হয়েছে, যেমন ইরানের যখনই একটা বিজ্ঞানী মোটামুটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে অনেক নেক্সট লেভেলে নিয়ে গেছে, ঠিকই মোসাদ আর সিআইএ মিলে তাকে মেরে ফেলছে। এগুলো সবই মোটামুটি চলছে। এইভাবে চলতে চলতে মোটামুটি 12 দিনের যুদ্ধে লিপ্ত হয়। এই 12 দিনের যুদ্ধে ইউএসএ দাবি করে ইরানের সকল নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে আমরা ধ্বংস করে ফেলতে পারছি। ইরান বলে না, তুমি কিছুই পারো না, সব আমি অলরেডি লুকায় ফেলছি। এই যুদ্ধে কে জিতছে কে হারছে এগুলো চলতে থাকে, এবং এই যুদ্ধের পরে 2026 সালে মেইনলি 2026 সালের আমি স্পেসিফিক যদি বলি, 26 সালে 28 ফেব্রুয়ারি মেইনলি আরও একটা যুদ্ধ হয়, যে এই যুদ্ধের অপারেশনের নামকে বলা হয় এপিক ফিউরি। এই যুদ্ধই বর্তমানে এখন চলতেছে ইউএসের সাথে ইরানের। এই যুদ্ধে অলমোস্ট 1-1.5 মাসের ছুঁই হয়ে যাচ্ছে সময়। যুদ্ধে আসলে কে জিতবে কে হারবে এটা একটা লম্বা ডিবেট, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরও অনেক কথা বলবো। সুতরাং এই যুদ্ধে কীভাবে ইউএসএ জিততে পারে, কীভাবে ইরান জিততে পারে, এ নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা নেক্সট ভিডিওতে ইরানের হিস্টোরির পার্ট 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে যে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন। আশা রাখি আমি যা যা শিখতেছি ইরানের হিস্টোরি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এবং এগুলো নিয়ে আপনারা আমরা উভয়ই উপকৃত হতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।